এই যে প্লেনটিকে দেখছেন, এই প্লেনটি যাত্রীসহ সূর্যের আলো থেকে বাঁচার জন্য এমন একটি জায়গা খুঁজছিল যেখানে কোনোভাবেই সূর্যের আলো পৌঁছতে পারবে না। তবে প্লেনটি যখন আকাশের প্রায় ৩৪,০০০ ফুট উপরে চলে যায়, তখনই হঠাৎ করে প্লেনটির জানালার গ্লাসগুলো ভেঙে যেতে থাকে। ফলে প্লেনের ভেতর প্রবেশ করতে থাকে ভয়ানক বাতাস, যেটা সম্পূর্ণ প্লেনকে একদম তছনছ করে দিচ্ছিল। এরপর প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে আরও বেশি উপরের দিকে যেতে শুরু করে। ফলে আকাশের এত উচ্চতায় প্লেনের ভেতর থেকে অক্সিজেন পুরোপুরিভাবে চলে যায়। সমস্ত যাত্রীরা পড়ে যায় তাদের জীবনের সবচাইতে ভয়ানক বিপদে। আসলে এ সময় হঠাৎ করেই মানুষ সূর্যের আলোর কারণে মারা যাচ্ছিল। যেই মানুষের শরীরে সূর্যের আলো পড়ত, সেই সঙ্গে সঙ্গে মারা যেত। তাই এই সূর্যের আলো থেকে বাঁচার জন্যই এই বিমানের যাত্রীরা একটি সুরক্ষিত জায়গাতে যাওয়ার মিশনে নেমেছিল। কিন্তু মাঝ আকাশে তারা পড়ে যায় ভয়ানক বিপদে। একদিকে তাদের প্লেন তো তছনছ হয়ে যাওয়ার মতো অবস্থা, অন্যদিকে আকাশে সূর্য উঠতে বাকি আছে মাত্র ২০ মিনিট। এখন তারা কি শেষ পর্যন্ত বাঁচতে পেরেছিল, নাকি সেখানেই তাদের সকলের মৃত্যু হয়েছিল? আর সূর্যের আলোর কারণে মানুষ কেনই বা মারা যাচ্ছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক বিমান যাত্রার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি এয়ারপোর্টে, যেখানে আমরা ট্রেনজিও নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। তাকে দেখে মনে হচ্ছিল যে সে হয়তো কোনো এক বিষয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এরপর সে এয়ারপোর্টের রিসিপশনে যায়, আর সে সেখানকার কর্মীর কাছে জানতে চায় যে ওয়েস্টের দিকের ফ্লাইটটি কখন ছাড়বে। সেই কর্মী জানায় যে এখন থেকে আরও ২ ঘন্টা পর। এরপর ট্রেনজিও তার জন্য সেই ফ্লাইটের টিকিট নেয়, যাতে করে সেই এয়ারপোর্টের টার্মিনাল ক্রস করতে পারে। অন্যদিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তার একজন ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। তার সেই ফ্রেন্ড ছিল নিউ ইয়র্কে। তো কথা বলতে বলতে হঠাৎ করেই তার সেই ফ্রেন্ড অজ্ঞান হয়ে যায়। এতে সেই মেয়েটি অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সে তার সঙ্গে বারবার যোগাযোগ করতে চাইলেও ব্যর্থ হয়। এদিকে টার্মিনালে আবার নিউজ চলছিল। তবে হঠাৎ করে নিউজটির নিউজ প্রেজেন্টারও অজ্ঞান হয়ে যায়। এরপর নিউজে শহরের বিভিন্ন জায়গা দেখানো হয়, সেখানেও প্রায় অনেক মানুষ অজ্ঞান অবস্থায় পড়েছিল। কিন্তু এটা কেন ঘটছিল এই ব্যাপারে কেউই জানে না। এই সমস্ত কিছু এখানে বসে ট্রেনজিও দেখছিল। সে তো অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে হয়তো এই ব্যাপারে কিছু জানে। এখন ট্রেনজিও সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে নিজেকে বলছিল যে তার এখন আর চুপ করে থাকার সময় নেই, তাকে এখন কিছু একটা করতে হবে। এই বলে সে টার্মিনালের একটি দরজার সামনে চলে যায়, যেখানে গার্ড দাঁড়িয়েছিল। ট্রেনজিও তখন জোর করে সেই গার্ডের হাত থেকে তার বন্দুকটি ছিনিয়ে নেয়। আর সে সেই বন্দুকটি নিয়ে দৌড়তে দৌড়তে আশেপাশে থাকা সবাইকে বলছিল, খবরদার, কেউ আমার কাছে আসার চেষ্টা পর্যন্ত করবেন না। যে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে তাকেই আমি গুলি করে মেরে ফেলব। ট্রেনজিওর এ কথা শুনে সেখানে থাকা সকলেই অনেক ভয় পেয়ে যায়, আর তারা ট্রেনজিওর রাস্তা থেকে দূরে সরে যায়। ট্রেনজিও তখন দৌড়তে দৌড়তে টার্মিনাল ক্রস করে সোজা সেই বিমানের কাছে চলে আসে, যেটা ২ ঘন্টা পরে ছাড়ার কথা ছিল। তো ট্রেনজিও দৌড়ে তখন সেই বিমানটির ভেতরে ঢুকে পড়ে, যেটার কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। এই বিমানটি আসলে মস্কোর উদ্দেশ্যে রওনা হবে। তো ট্রেনজিও এবার বিমানে থাকা সবার দিকে বন্দুক তাক করে, আর সেই বিমানে থাকা ক্রুদেরকে বলে যে তারা যেন আর এক মুহূর্ত দেরি না করে, এখনই যেন বিমানটিকে ছাড়া হয়। কিন্তু তারা এখানে ট্রেনজিওকে বোঝানোর চেষ্টা করে যে এখনো এখানে বিমানের মেইন পাইলট আসেনি, তাই অদক্ষ পাইলট যদি এই বিমানটি পরিচালনা করে তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটবে, এমনকি তার তো নিজের জীবনেও ঝুঁকিতে পড়ে যাবে। কিন্তু ট্রেনজিও কোনো কথাই শুনতে চাইছিল না। তাই এই বিমানের যে কো পাইলট রয়েছে সে রেগে গিয়ে ট্রেনজিওর সঙ্গে লড়াই করতে শুরু করে। এখন লড়াইয়ের এক পর্যায়ে সেই পাইলটের শরীরে একটি গুলি লেগে যায়। গুলিটি পাইলটের হাতে লেগেছিল, তাই সে একটি কাপড় দিয়ে তার হাতের ব্লিডিং বন্ধ করার চেষ্টা করে। এখন এসব কিছু দেখে বিমানে থাকা সমস্ত যাত্রীরা ভয় পেয়ে যায়, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাদেরকে শান্ত রাখার চেষ্টা করছিল। সে তাদেরকে জানায় যে খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে, তারা কেউ যেন আতঙ্কিত না হয়। এরপর ট্রেনজিও যাত্রীদের কাছে এসে বলে যে এখানে কি এমন কেউ আছে যে কিনা বিমান চালাতে পারে? তখন সিটে বসে একটি মেয়ে হাত তোলে। সে জানায় যে সে বিমান চালাতে দক্ষ, আর বর্তমানে সে একজন রিটায়ার্ড পাইলট। ট্রেনজিও তখন তাকে বিমানটি চালানোর জন্য অনুরোধ করে। এরপর মেয়েটি তখন পাইলটের সিটে বসে সঙ্গে সঙ্গে বিমানটিকে সেখান থেকে টেক অফ করায়। আর ট্রেনজিও তখন গুলি চালানোর কারণে বিমানের এভিওনিক্স ভেঙে গিয়েছিল, তাই চাইলেও এখন এই প্লেন থেকে কেউ বের হতে পারবে না। তাই বাধ্য হয়ে এখানে উপস্থিত সমস্ত যাত্রীদেরকে এই সফরে যেতে হয়। তো যে মেয়েটি এখানে বিমান চালাচ্ছিল সেই মেয়েটির নাম হচ্ছে সিলভি। এখানে এই বিমানে থাকা কো পাইলট সিলভির কাছে জানতে চায় যে এত ইমার্জেন্সি ভাবে প্লেনটিকে টেক অফ করানোর কি দরকার ছিল। ট্রেনজিও এখানে সিলভির মাথায় বন্দুক তাক করেছিল,
যাতে করে সিলভি এবং বাকি সবাই তার কথা শোনে। এরপরেই কো পাইলট এখানে ট্রেনজিওর কাছে জানতে চায় যে এত ইমার্জেন্সি ভাবে বিমানটিকে টেক অফ করানোর কি দরকার ছিল। সে কি বিমানটিকে হাইজ্যাক করতে চাইছে? কিন্তু ট্রেনজিও তাকে জানায় যে সে নেটোর একজন বড় পদের অফিসার ছিল, অর্থাৎ সে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের একজন সদস্য। তাই সে এমন কিছু বিষয় সম্পর্কে জানে যেটা অন্যরা জানে না। তাই সে যেটা বলছে তারা যেন সেটাই করে। কিন্তু কো পাইলট বারবার তাকে প্রশ্ন করছিল। সে আসলে এই ঘটনার মূল কারণ জানতে চাইছিল। এখন প্রায় অনেকবার তার অনুরোধের পরে ট্রেনজিও তাদেরকে জানায় যে আসলে সূর্যের মধ্যে এমন কিছু পরিবর্তন ঘটেছে যার ফলে সূর্যের আলো মারাত্মকভাবে বিপজ্জনক হয়ে উঠেছে। আর আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে সূর্যের আলোতে নাকি সমস্ত মানুষ মারা যাবে। মানুষ যতই নিজেকে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুক না কেন, এমনকি যারা ঘরের ভেতরেও লুকিয়ে থাকবে তারাও নাকি সূর্যের আলোর প্রভাবে মারা যাবে। এরপর ট্রেনজিও আরও বলে, আজকে সকাল থেকে সারাদিন যেই নিউজগুলো দেখানো হয়েছে সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। জাপান এবং কোরিয়ার মতো দেশগুলোতে অলরেডি অনেক মানুষ মারা গিয়েছে। যদিও নিউজে সেই সমস্ত মানুষদেরকে সেন্সলেস বলা হচ্ছে, কিন্তু আসলে তারা সবাই মারা গিয়েছে। আর যদি এখনো তারা কোনো ব্যবস্থা না করে তাহলে তারা সবাইও এই বিপদের সম্মুখীন হবে। কিন্তু ট্রেনজিওর এসব কথা পাইলট বিশ্বাসই করছিল না, কারণ তার কাছে মনে হচ্ছিল যে এত বড় কিছু হয়ে গেলে তো সবার জানার কথা। এখন পাইলট এখানে ট্রেনজিওকে বলে, আমার তো মনে হচ্ছে আপনি একজন পাগল। আপনার তো ট্রিটমেন্টের দরকার। আপনি নিজে ট্রিটমেন্ট না করে আমাদেরকে বিপদে ফেলতে এসেছেন। কিন্তু ট্রেনজিও তখন বলে, আপনার কাছে হয়তো এখন আমাকে সত্যিই পাগল মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি। এরপর জানা যায় যে এই পাইলটের নাম হচ্ছে ম্যাথিউ। এখানে আবার ম্যাথিউর হাতে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল। আর এই ব্যাপারটি সেখানে অ্যানাউন্স করলে একজন যাত্রী জানায় যে সে ডক্টর, সে পাইলটকে সাহায্য করতে পারবে। যদিও এখানে বুলেটটি বের করার মতো কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু সেই ডক্টর এখানে তার বেসিক নলেজকে কাজে লাগিয়ে একটি ধারালো জিনিসকে গরম করে কোনো মতে ম্যাথিউর হাতের বুলেটটিকে বের করে। আর সে খুব সুন্দরভাবে তাকে ব্যান্ডেজ করে দেয় এবং বলে যে তাকে স্ট্রং থাকতে হবে, কারণ এই বিমানের সমস্ত যাত্রীদেরকে বাঁচানোর দায়িত্ব এখন তার উপর। এরপর ম্যাথিউদের সাথে যখন ট্রেনজিও ছিল না, তখন ম্যাথিউ সেলভিকে বলে যে আপাতত তারা বিমানটিকে সেখানেই ল্যান্ড করাবে যেখানে ট্রেনজিও তাদেরকে বলবে, কারণ এখন ট্রেনজিওর কথা না শুনলে বিপদ হতে পারে। আর ট্রেনজিও যেহেতু তাদের উপর বন্দুক তাক করে তাদেরকে এই বিমানটি চালাতে বাধ্য করেছে, তাই এতক্ষণে নিশ্চয়ই মিলিটারি বিমান তাদের পিছু পিছু আসছে। তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, মিলিটারিরা অবশ্যই তাদেরকে উদ্ধার করবে। কিন্তু সেলফির কাছে মনে হচ্ছিল না যে কোনো মিলিটারি তাদেরকে বাঁচাতে আসছে। অন্যদিকে দেখা যায় যে বিমানটিতে থাকা সমস্ত যাত্রীরাও এই খবরটি জানতে পেরেছে যে সূর্যের রশ্মি মানুষকে মেরে ফেলছে, কিন্তু তারা কেউই এই বিষয়টি বিশ্বাস করতে পারছিল না। এখানে আয়াজ নামক একজন তুর্কিশ যাত্রী ছিল। সে এখানে বিমানে কর্মরত সকলের উপর চিৎকার চেঁচামেচি করছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যে এটা হয়তো যাত্রীদেরকে কিডন্যাপ করার জন্য তাদের কোনো ট্র্যাপ হতে পারে। কিন্তু কেবিন ক্রু তাকে ভালোভাবে বিষয়টি বুঝিয়ে শান্ত করে। এরপর দেখা যায় কিছুক্ষণের মধ্যে একজন যাত্রী সেখানে অনেক অসুস্থ হয়ে পড়ে। আর প্রায় অনেক যাত্রী তাকে সাহায্য করতে গেলে আয়াজও সেই যাত্রীকে সাহায্য করার ভান করে। আর সে সুযোগ বুঝে তাড়াতাড়ি করে ট্রেনজিওর হাত থেকে তার বন্দুকটি ছিনিয়ে নেয়। এরপর সে ট্রেনজিওর দিকে উল্টো বন্দুক তাক করে তাকে বিমানের টয়লেটে চলে যেতে বলে। এখন ট্রেনজিও ভয় পেয়ে টয়লেটের মধ্যে চলে গেলে সবাই তাকে সেই টয়লেটের ভেতরেই বন্দি করে রেখে দেয়। এরপর আয়াজ এখানে ম্যাথিউর দিকে বন্দুক তাক করে। আর সে তার কাছে জানতে চায় যে আসলে এখানে কি হচ্ছে, সেই সাথে তারা যাত্রীদের সঙ্গে কি করতে যাচ্ছে। কিন্তু ম্যাথিউ এখানে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে। সে তাকে বলে যে এটা তাদের কোনো ট্র্যাপ নয়, তারা যাত্রীদের সঙ্গে কিছুই করতে চায় না, বরং ট্রেনজিওর জন্য এসব কিছু হয়েছে। ট্রেনজিও দাবি করছে যে সূর্যের আলো নাকি মানুষকে মেরে ফেলছে, তাই ট্রেনজিও তাদেরকে প্লেন ছাড়তে বাধ্য করেছে। আর এখন তারা ওয়েস্টের দিকে যাচ্ছে যেখানে আইসল্যান্ড রয়েছে, কারণ সেখানে না গেলে ট্রেনজিও তাদের উপর হামলা করত। এরপর ম্যাথিউ সকলকে উদ্দেশ্য করে বলে, আপনাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি। যখনই আমরা আইসল্যান্ডে পৌঁছে যাব তখনই পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করবে এবং ট্রেনজিওকেও সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে। আপনারা শুধু সাময়িক সময়ের জন্য একটু ধৈর্য ধরুন। এখন ম্যাথিউর কাছে সূর্যের আলোর এই বিষয়টি শুনে অনেক যাত্রীরা বলে যে গতকাল থেকে তারাও অনেক অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে। তাহলে কি ট্রেনজিওর কথাই সত্যি? এসব কথা ভেবে সকলেই তাদের পরিবারের জন্য দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু বিমানের কো পাইলট এখানে তাদেরকে শান্ত করে আর বলে যে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। একজন পাইলট হিসেবে সকলের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা সে পালন করবে। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে তাহলে সে তাদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করবে
এবার দেখতে দেখতেই তাদের প্লেনটি আইসল্যান্ডের একদম কাছে চলে আসে। তো মিথু যখন এখানে প্লেনটিকে ল্যান্ড করাতে যাবে তখন সে দেখতে পায় যে এখানে তো অলরেডি অনেক প্লেন এসে ল্যান্ড করেছে, আর এত বেশি প্লেন এখানে এসে ল্যান্ড করেছে যে অনেক প্লেন তো ক্র্যাশ হয়ে আগুন লেগে গিয়েছে। তাই এখানে কিছুতেই তাদের প্লেনটিকে ল্যান্ড করানো যাবে না। এমনকি ট্রেনজিও এবং সেলভি উপর থেকেই দেখতে পায় যে সেখানে মানুষ বাঁচার জন্য ছুটোছুটি করছে। আর এত বেশি প্লেন এখানে ল্যান্ড করতে দেখে মেথিউ খুব ভালোভাবেই বুঝে যায় যে ট্রেনজিও আসলে তাদেরকে সত্য কথাই বলছে। এখন এখানে যেহেতু ল্যান্ড করার মতো তেমন কোনো জায়গা ছিল না, তাই মেথিউ সিদ্ধান্ত নেয় যে এখান থেকে তারা আরেকটু সামনের অঞ্চলে গিয়ে ল্যান্ড করবে, আর সেই জায়গাটি হচ্ছে স্কটল্যান্ড। এবার বিমানটি স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার পর ট্রেনজিওকে বিমানের টয়লেট থেকে বের করে আনা হয়। এরপর আয়েস তাকে বলে যে সূর্যের রশ্মির ব্যাপারে সম্পূর্ণ বিষয়টি যেন সে তাদের কাছে খুলে বলে। ট্রেনজিও তখন তাকে বলে যে সেই খবরটি গোপন সূত্রে তার একজন সিনিয়রের কাছ থেকে জেনেছে, কিন্তু আসলে কেন মানুষ সূর্যের আলোর কারণে মারা যাচ্ছে এই সম্পর্কে সে নিজেও জানে না। তারা তখন জানতে চায় যে এখন এই বিপদ থেকে বাঁচার উপায় কি। ট্রেনজিও তাদেরকে বলে এই ব্যাপারে আমি শুধুমাত্র এটাই জানি যে কোনোভাবেই আমাদেরকে সূর্যের আলোর সংস্পর্শে আসা যাবে না, সেই সাথে আমাদেরকে এমন একটি জায়গাতে আশ্রয় নিতে হবে যেখানে কোনোভাবে সূর্যের আলো পৌঁছবে না। অন্যদিকে আমরা সেই যাত্রীকে দেখতে পাই যে কিনা কিছুক্ষণ আগেই অসুস্থ হয়ে পড়েছিল, আর তার অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, কারণ এখানে তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তবে সে এখানে মারা যাওয়ার আগে বলে যে সে বিমানে ওঠার আগে ডায়মন্ড গিলে নিয়েছিল, যাতে করে সেগুলোকে সে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারে, তাই তার এই অবস্থা হয়েছে। এখন বিমানের সবাই চেষ্টা করছিল যে সেই ব্যক্তির ভেতর থেকে কোনো মতে ডায়মন্ডগুলো বের করে আনতে, যাতে করে সে বেঁচে যায়, কিন্তু হাজার চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়। এদিকে তাদের বিমানটি স্কটল্যান্ডের একদম কাছাকাছি চলে আসে, কিন্তু সেখানে ল্যান্ড করার মতো ভালো কোনো জায়গা ছিল না। তাই মেথিউ এবং সেলভি যখন প্লেনটিকে সেখানে ল্যান্ড করাতে যায় তখন পুরো প্লেনের অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছিল। এমনকি প্লেনটি একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেতেই যাবে, কিন্তু মেথিউ এবং সেলভি কোনো মতে প্লেনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, আর শেষমেশ তারা স্কটল্যান্ডে ল্যান্ড করতে সফল হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই বিমানে থাকা প্রত্যেকের কাছে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে নানা ধরনের মেসেজ আসছিল যে তারা এখনো ঠিক আছে কিনা, কারণ এখন সূর্যের এই বিষয়টি সবাই জানতে পেরেছে। এমনকি ইন্টারনেটেও এখন পুরো বিশ্বে এই নিউজটি ভাইরাল হয়ে গিয়েছে। এবার যাত্রীরা এখানে সেই সমস্ত নিউজের মাধ্যমে জানতে পারে যে বর্তমানে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই নাকি সূর্যের আলোর সংস্পর্শে এসে মারা গিয়েছে, অর্থাৎ যে সমস্ত দেশগুলোতে এখন সূর্য উঠেছে সেই সমস্ত দেশগুলো শত শত মানুষ মারা যাচ্ছে। এদিকে তারা এখন যে এয়ারপোর্টটিতে ল্যান্ড করেছে সেখানে কোনো মানুষই ছিল না, কারণ অলরেডি সেখান থেকে সকল মানুষেরা পালিয়ে গিয়েছে। এরপর তারা সবাই মিলে সেখানে পরিকল্পনা করছিল যে যেভাবেই হোক তাদেরকে একটি অন্ধকার সুরক্ষিত জায়গা খুঁজে বের করতে হবে। কিন্তু নিউজের মাধ্যমে তারা সবাই একটি বিষয় জানতে পেরেছিল যে সূর্য ওঠার পরে যদি কেউ মাটির নিচের বাংকারের মধ্যে গিয়েও লুকিয়ে থাকে তাও নাকি সে মারা যাবে। কিন্তু তারপরও তারা সবাই বাঁচার জন্য নানাভাবে প্রস্তুতি গ্রহণ করছিল। এদিকে কিছুক্ষণের মধ্যে বিমানটি তাদেরকে নিয়ে ওয়েস্টের দিকে রওনা হবে, তাই সকল যাত্রীরা এয়ারপোর্টে তাদের সমস্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, যেমন খাবার পানি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র। এই সমস্ত জিনিস রেডি করে তারা আবারও বিমানে উঠে পড়ে। কিন্তু তাদের মধ্যে আরও একজন যাত্রী ছিল যে কিনা তার ওয়াইফের কাছে যেতে চাচ্ছিল, তাই সে বিমান থেকে চলে যেতে চায়, কারণ সে ওয়েস্টের দিকে যাবে না, সে এখান থেকে তার ওয়াইফের কাছে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সবাই এখানে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে লোকটি অনেক রেগে যায়, যার ফলে তাকে প্লেন থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এবার সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আবারও বিমানে করে তারা তাদের নেক্সট স্টপের উদ্দেশ্যে রওনা হয়। তাদের নেক্সট স্টপ ছিল কানাডায়। সেখানে তারা বিমানটিকে স্টপ করে বিমানের মধ্যে ফিউয়েল ঢোকাবে এবং তাদের বিমানের রেডিওটিকে ফিক্সড করবে, যাতে করে প্রতিটি মুহূর্তে তারা সমস্ত জায়গার খবরাখবর পেতে পারে। কারণ হঠাৎ করেই তাদের প্রত্যেকের মোবাইলেরই ইন্টারনেট কানেকশন চলে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে ইন্টারনেট কানেকশন আবারও ঠিক হয়ে গিয়েছে। এখন তাদের প্রত্যেকের ফোনেই তাদের পরিবারের কাছ থেকে শেষ একটি মেসেজ এসেছে। সবাই তাদের কাছে মৃত্যুর আগে বিদায়ের মেসেজ পাঠিয়েছে, অর্থাৎ এতক্ষণে তারা সবাই মারা গিয়েছে। তাই সেখানে থাকা প্রত্যেকে অনেক ডিপ্রেশনে ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের মধ্যে থাকা একজন ব্যক্তি তাদের সবাইকে বলে যে সে একটি নিউজ দেখতে পেয়েছে যেখানে এই সূর্যের আলোতে মৃত্যুর কারণ সম্পর্কে বলা হয়েছে। জানা গিয়েছে যে মৃত্যুর মূল কারণ হচ্ছে সূর্যের ক্ল্যারিটি। এখন সূর্যের ক্ল্যারিটি সম্পর্কে তো সবাই জানত না, তবে বিমানটিতে একজন ক্লাইমেট এক্সপার্ট ছিল যার কিনা সূর্যের ক্ল্যারিটি সম্পর্কে ধারণা রয়েছে। সে তখন সকলকে উদ্দেশ্য করে বলে যে সূর্যের মধ্যে একটি ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যেটা প্রতি 11 বছর পর পর রিভার্স হতে থাকে।
কিন্তু এবার যখন সেটা সেই একই পদ্ধতিতে রিভার্স হচ্ছিল তখন দেখা গিয়েছে যে রিভার্সের গতি এবার অনেক কম। তাই পৃথিবীতে সূর্যের গামারশ্মির বিকরণ বেড়ে গিয়েছে। গামারশ্মি হচ্ছে এক প্রকার চুম্বকীয় বিকরণ, যেটার কারণে পৃথিবীতে এর প্রভাব অনেক বেশি পড়ে। এমনকি সূর্যের আলো আস্তে আস্তে মানুষের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। আর গামারশ্মিজনিত সূর্যের আলো মানুষের শরীরে পড়লে সঙ্গে সঙ্গেই মানুষের শরীরের গতি একদম পরিবর্তন হয়ে যায়। এমনকি মুহূর্তের মধ্যে শরীরের ভেতরে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়। আর এই কারণেই এখন মানুষ সূর্যের আলোর সংস্পর্শে আসলেই মারা যাচ্ছে। এসব কথা জানতে পেরে সবাই বুঝে যায় যে সূর্যের আলোতে মানুষের মৃত্যুর মূল কারণই হচ্ছে গামারশ্মি। এবার কিছুক্ষণ পরেই দেখা যায় যে আইএস একটি নতুন রিপোর্ট পেয়েছে, যেখানে RAF এর 3 জন ব্যক্তির ছবি দেওয়া আছে। আর তারা ছিল ক্রিমিনাল, যারা কিনা তাদের দেশ ছেড়ে পালিয়েছিল। আর আজকে তাদেরকে এই বিমানে করে তাদের দেশে পৌঁছে দেওয়ার কথা ছিল, যেখান থেকে পুলিশেরা তাদেরকে সোজা থানায় নিয়ে যেত। অর্থাৎ এখন সেই 3 জন ক্রিমিনাল তাদের সঙ্গে তাদের বিমানেই রয়েছে। এরপর দেখা যায় সেই ক্রিমিনালদের মধ্যে একজন ক্রিমিনাল বিমানের একজন বয়স্ক যাত্রীর সঙ্গে ঝগড়া করছিল। আর সামান্য একটি বিষয় নিয়ে সে তাকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে সেখানে সে বৃদ্ধ লোকটি মারা যায়। এখন এই 3 জন ক্রিমিনালের জন্য সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ এরা যে কোনো সময় যে কোনো মানুষের গায়ে হাত তুলতে পারে। তো মিথু যখন এই বিষয়টি জানতে পারে তখন সে সিদ্ধান্ত নেয় যে তারা কানাডার এয়ারপোর্টে এই 3 জন ক্রিমিনালকে বিমান থেকে নামিয়ে দেবে। এরপর ফিউল ভরে বাকি যাত্রীদেরকে নিয়ে সে রওনা হবে। এখানে সবাই তার কথার সঙ্গে একমত হয়, কিন্তু তাদের এই প্ল্যানটি সম্পর্কে সেই 3 জন ক্রিমিনাল জানত না। এরপর তাদের প্ল্যান মোতাবেক তারা সঙ্গে সঙ্গে কানাডার এয়ারপোর্টে ল্যান্ড করে। আর এখানে আস্তে আস্তে তাদের প্রায় মধ্যরাত পার হয়ে গিয়েছিল। তাই সূর্য উঠতে এখন আর মাত্র 2 ঘন্টা সময় বাকি। তাই তাড়াতাড়ি করে সমস্ত যাত্রীদেরকে বিমান থেকে নামানো হয়। এরপর প্ল্যান মোতাবেক সেই 3 জন ক্রিমিনালকে বলা হয় যে তাদের বিমানের রেডিওতে সমস্যা হয়েছে। তাই তাদের দায়িত্ব হচ্ছে যে আশেপাশে কোনো রিপেয়ার শপ আছে কিনা সেটা খোঁজা, যেখান থেকে তারা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবে। আর ততক্ষণে বাকি যাত্রীরা অন্যান্য প্রস্তুতি গ্রহণ করবে। কিন্তু সেই ক্রিমিনালরা তখন জানায় যে আশেপাশে সব খুঁজতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা চায় যে তাদের সঙ্গে আরও 2 জন যাত্রী যাক, কারণ তারা 3 জন মিলে এত বড় এরিয়াতে খুঁজে শেষ করতে পারবে না। তাই তারা জেকাব এবং গেব্রিল নামক 2 জন যাত্রীকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। তবে জেকাব এখানে তাদের প্ল্যান সম্পর্কে জানে, কিন্তু গ্যাব্রিল জানত না। তাই সে সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখানে আবার জেকাবের মাথায় একটি প্ল্যান আসে, তাই সেও তাদের সঙ্গে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে একটি শপও খুঁজে পেয়ে যায়। এবার শপের মধ্যে প্রবেশ করার পর জেকাব তার প্ল্যান অনুযায়ী সেই 3 জন ক্রিমিনালকে শপের একটি রুমের মধ্যে বন্দি করে ফেলে। আর সে গেব্রিলকে তার সঙ্গে তাড়াতাড়ি করে আসতে বলে। কিন্তু গেব্রিল কিছুতেই তাদের 3 জনকে ছেড়ে যেতে চাইছিল না, কারণ সে তো মূল ঘটনা জানত না। জেকাব তখন তাকে বলে যে সে পরে তাকে সবকিছু খুলে বলবে, তাই এখন যেন সে তার কথা শোনে। কিন্তু গেব্রিল তার কোনো কথাই শুনতে চায় না, যার ফলে জেকাব তখন একাই সেখান থেকে বেরিয়ে যায়, কারণ তার হাতে এখন এত বেশি সময় ছিল না যে সে গেব্রিলকে মানিয়ে তার সঙ্গে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই তাদের প্লেনটি ছেড়ে দেয়া হবে। অন্যদিকে সেই 3 জন ক্রিমিনালও সেখান থেকে বেরিয়ে পড়েছিল, কিন্তু তারা এখানে গেব্রিলকেই তাদের সাথে নিয়ে যায় না। গেব্রিল তাদেরকে পেছন থেকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তারা তাকে সেখানে রেখে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেকাব কোনো মতে প্লেনে উঠে পড়ার পর মেথিউ এবং সিলভি সঙ্গে সঙ্গে প্লেনটি ছেড়ে দেয়। কিন্তু ততক্ষণে সেখানে সেই ক্রিমিনালরা চলে আসে, আর তারা অনবরত প্লেনের গ্লাসের মধ্যে গুলি করতে থাকে। কিন্তু গ্লাসগুলো অনেক মজবুত হওয়ার কারণে কোনো মতে প্লেনটি বেঁচে যায়। প্লেনটি তাদের গন্তব্যস্থলের দিকে রওনা হয়। এদিকে প্লেনের মধ্যে অসুস্থ একটি বাচ্চা ছিল। তো আয়াজ এখানে বাচ্চাটির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছিল, কিন্তু এমন সময় সেখানে বাচ্চাটির মা এসে আয়াজকে বলে যে সে যেন তার বাচ্চার কাছ থেকে দূরে থাকে। এরপর ঠিক এমন সময় প্লেনের রেডিওতে একটি সিগন্যাল পাওয়া যায়। এখানে জানা যায় যে হাওয়াই নামক একটি জায়গাতে কিছু প্যাসেঞ্জার রয়েছে, যারা কিনা পানির নিচে থাকা একটি বাংকারের মধ্যে লুকিয়ে আছে। এরপর প্লেনে থাকা সবাই জানতে পারে যে তারা সেই পানির নিচের বাংকারের মধ্যে লুকিয়ে থাকার কারণে সূর্য ওঠার পরেও তারা এখনো বেঁচে আছে, তাদের কিছুই হয়নি। আর এটাই হয়তো এখন সূর্যের আলো থেকে বাঁচার একমাত্র রাস্তা। এখন মেথিউ এখানে সবাইকে বলে যে সেই মানুষগুলো আর কতক্ষণ বাংকারের মধ্যে লুকিয়ে থাকবে, আমাদের উচিত তাদেরকে গিয়ে উদ্ধার করে আমাদের সঙ্গে নিয়ে আসা, তারপর না হয় আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করে ফেলব। কিন্তু সিলভি এটা করতে মেথিউকে নিষেধ করে। সে এখানে তাকে বলে যে তাদের হাতে এখন সময় খুব কম, আর তারা তো এটাও নিশ্চিত নয় যে খবরটি আসলে সত্য কিনা। তাই এই মুহূর্তে এমন বোকার মতো সিদ্ধান্ত নেওয়াটা একদমই ঠিক হবে না। এবার এই নিউজটি জানার পর ট্রেনজিও এখানে সকলের উদ্দেশ্যে বলে যে শুরু থেকেই সবকিছুর সিদ্ধান্ত মেথিউ একাই নিচ্ছে, তাদেরও তো মতামত রয়েছে।
মেথিউ কেন তাদের সবার মতামত নিচ্ছে না, কারণ সবাই মিলে যদি একসঙ্গে মতামত দেয় তাহলে সেটাই হয়তো সঠিক সিদ্ধান্ত হবে। এরপর মেথিউ সকল যাত্রীদের উদ্দেশ্যে বলে যে এখন থেকে প্রত্যেকটি বিষয়ে সকলের ভোট নেওয়া হবে, আর যে বিষয়টির উপর ভোট বেশি পড়বে তারা সেই সিদ্ধান্তটিকেই গ্রহণ করবে। কিন্তু ঠিক এমন সময় প্লেনের ওয়ার্নিং অ্যালার্ম বেজে ওঠে। জানা যায় যে প্লেনের কোনো ফাংশনে সমস্যা হয়েছে, তাই প্লেনের সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছিল। দেখতে দেখতেই প্লেনটি নিচের দিকে পড়ে যাচ্ছিল। এতে সমস্ত যাত্রীরা একদম ভয় পেয়ে যায়। এদিকে সঙ্গে সঙ্গে মেথিউ বিষয়টি চেক করতে গিয়ে দেখতে পায় যে সেই 3 জন ক্রিমিনাল আসলে তাদের পিছু করছিল। এমনকি তাদের 3 জনের মধ্যে একজন তো প্লেনের পাখা ধরে ঝুলে আছে, আর সে এমন একটি জায়গাতে রয়েছে যে সেখানে থাকার কারণেই প্লেনের মধ্যে এমন সমস্যা দেখা দিয়েছে। এমনকি সে সেখানে থাকলে তারা ঠিকমতো ল্যান্ডিংও করতে পারবে না। তাই মেথিউকে এখানে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সেটা হলো যে তারা এখন অনেক দ্রুত গতিতে প্লেনটিকে চালাবে, যাতে করে বাতাসের গতির কারণে সেই ক্রিমিনাল এমনিতেই সেখান থেকে পড়ে যায়। কিন্তু আকাশের এত উচ্চতায় প্লেনের গতি বাড়ানোর ফলে প্লেনের ভেতর অক্সিজেন একদম কম হয়ে যাবে। তাই প্রত্যেকটি যাত্রীকে তাদের কাছে থাকা অক্সিজেন মাস্ক পরতে বলা হয়। এরপর সঙ্গে সঙ্গে প্লেনের গতি প্রায় কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয়। কিন্তু এটাই ছিল তাদের সবচাইতে বড় ভুল, কারণ প্লেনের গ্লাসের মধ্যে গুলি করার কারণে গ্লাসগুলো ভেঙে না গেলেও সেগুলো অনেক নর্মাল হয়ে গিয়েছিল। আর এখন এত বেশি বাতাসের প্রেসারে গ্লাসগুলো একদম ভেঙে যায়, যার ফলে বাহিরের দ্রুতগতির বাতাস প্লেনের মধ্যে চলে আসে। এতে প্লেনের মধ্যে যেন তোলপাড় শুরু হয়ে যায়, কারণ এই বাতাস এতটাই শক্তিশালী ছিল যে প্লেনের সবকিছু একদম ভেঙেই যাচ্ছিল। এমনকি সমস্ত যাত্রীরাও এখানে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কিন্তু আয়েজ এখানে কোনো মতে একটি বোর্ডের ব্যবস্থা করে, আর জেকব সেই বোর্ডটি দিয়ে গ্লাসের ভাঙা অংশটিকে চেপে ধরে থাকে, আর সে তাড়াতাড়ি করে সেই ভাঙা গ্লাসটিকে বোর্ড দিয়ে আটকে দেয়। অন্যদিকে মেথিউ আস্তে আস্তে প্লেনের গতি কমিয়ে আনে। এদিকে সেই বোর্ডটির কারণে প্লেনের মধ্যে বাতাস ঢোকাও অনেকটা কমে যায়। কিন্তু এখানে যেই অসুস্থ বাচ্চাটি ছিল তার এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কারণ তার এমনিতেই শ্বাসকষ্টের সমস্যা। কিন্তু এমন সময় আয়েজের মাথায় একটি বুদ্ধি আসে। সে এক্সট্রা একটি অক্সিজেনের পাইপ বাচ্চাটির মাস্কের সঙ্গে অ্যাটাচ করে দেয়, যার ফলে বাচ্চাটি কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যায়। এটা দেখে বাচ্চাটির মা এখানে আয়েজের কাছে ক্ষমা চায়, কারণ কিছুক্ষণ আগে সে আয়েজের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। সে তার বাচ্চার কাছ থেকে তাকে দূরে থাকতে বলেছিল, কিন্তু এখন আয়েজই তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়েছে। তো এই প্লেনটির এখন যাওয়ার কথা ছিল হাওয়াইতে, কিন্তু মেথিউ এখানে সবকিছু পর্যবেক্ষণ করে বলে যে আমরা এখন যে গতি নিয়ে এগোচ্ছি এভাবে করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা হাওয়াইয়ে পৌঁছতে পারবো না। তাই তারা সঙ্গে সঙ্গেই তাদের লোকেশন চেঞ্জ করে ফেলে। এদিকে আবার তাদের প্লেনের মধ্যে তেমন একটা ফিউয়েলও ছিল না, তাই সেলভি বলে যে আলাস্কাতে তারা ইমার্জেন্সি ল্যান্ড করতে পারবে, আর সেখান থেকে তাদের প্লেনে ফিউয়েলে নিতে হবে। কিন্তু এখানে জানা যায় যে তাদের প্লেনের যে ল্যান্ডিং এরিয়া রয়েছে সেখানে এখনও 2 জন ক্রিমিনাল লুকিয়ে আছে, আর তাদের জন্য এখন তারা চাইলেও প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ড করাতে পারবে না। তাই প্রথমে তাদেরকে সেখান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। এখন আয়াত, জ্যাকব এবং ট্রেনজিও তারা 3 জন মিলে সেই ক্রিমিনালদেরকে সেখান থেকে বের করার দায়িত্ব নেয়। তারা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে প্লেনের ক্যারেজের কাছে গিয়ে সেখানে অনেক বড় একটি জায়গা তৈরি করে। এরপর ক্যারেজে প্রবেশ করে সেখানে ছোট্ট একটি ছিদ্র করে, আর যখনই সেই ছিদ্র দিয়ে বন্দুক ঢুকিয়ে ক্রিমিনালদেরকে গুলি করতেই যাবে তখনই সেই ক্রিমিনাল এখানে বন্দুকটি ধরে ফেলে, আর সে উল্টো ট্রেনজিওকে এখানে গুলি করে মারতেই যাচ্ছিল। কিন্তু এমন সময় আয়েজ এসে কোনো মতে ট্রেনজিওকে বাঁচিয়ে নেয়, আর সেই ক্রিমিনালগুলোকে মেরে ফেলে। এবার তারা 3 জন যখন প্লেনের মেন সেকশনে চলে আসে তখন এখানে সমস্ত যাত্রীরা আয়াজকে ঘিরে ধরে। তারা এখানে জানায় যে তারা আয়াজের ব্যাগ থেকে অনেক দামি কিছু ডায়মন্ড পেয়েছে। আসলে শুরুর দিকে যেই যাত্রী ডায়মন্ড গিলে ফেলার কারণে মারা গিয়েছিল তাকে কানাডায় তারা সবাই মিলে দাফন করেছিল। কিন্তু একজন যাত্রী এখানে সবাইকে বলে যে সে নাকি আয়াজকে সেই প্যাসেঞ্জারের পেট কেটে ডায়মন্ডগুলো বের করতে দেখেছিল। তাই সবাই এখানে আয়াজের উপর রেগে যায়। তারা বলে যে একজন মানুষ মারা গিয়েছে, আর সে কিনা এভাবে তার শরীর থেকে ডায়মন্ড নিয়ে নিয়েছে, সে কতটা জঘন্য একজন মানুষ। কিন্তু আয়াজ এখানে তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে। সে তাদেরকে বলে যে সে একজন স্মাগলার এবং এই ডায়মন্ডগুলোও তার। সেই ডায়মন্ডগুলো সেই প্যাসেঞ্জারের মাধ্যমে পাচার করার জন্যই নিয়ে যাচ্ছিল, কিন্তু সে সঠিকভাবে ডায়মন্ডগুলোকে শরীরের ভেতরে রাখার ইনস্ট্রাকশন ফলো না করার কারণে হঠাৎ করেই তার মৃত্যু হয়েছে। তাই বাধ্য হয়ে সে ডায়মন্ডগুলো বের করে নিয়েছে। আয়াত জানায় যে এই ডায়মন্ডগুলো নাকি অনেক দামি, তারা অনেক কষ্ট করে একটি মিউজিয়াম থেকে চুরি করেছে। কিন্তু এসব কথা শুনে একজন মহিলা এখানে বলে যে আয়াজও তো তাহলে একজন ক্রিমিনাল, তাকেও তাহলে প্লেন থেকে বের করে দেয়া হোক। কিন্তু প্লেনের বেশিরভাগ মানুষেরই মতামত ছিল যে আয়াজ তো তাদের সবাইকে কোনো না কোনোভাবে হেল্প করেছে, তাই তাকে এত বড় শাস্তি দেওয়াটা ঠিক হবে না।
এরপর সকলের ভোট অনুযায়ী আয়াজকে একটি হ্যান্ডকাপ দিয়ে সেখানে বেঁধে রাখা হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা আলাস্কাতে ল্যান্ড করে, আর সেখান থেকে তারা দ্রুত প্লেনের মধ্যে ফুয়েল ভরে নেয়। এবার তাদের মধ্যে যেই ক্লাইমেট এক্সপার্ট ছিল সে এখানে বলে যে তারা কানাডার সব থেকে যেই ফলমূলগুলো তাদের সঙ্গে করে নিয়ে এসেছিল সে সেগুলো একটু টেস্ট করে দেখেছে, কিন্তু ফলগুলোর মধ্যে কোনো স্বাদই ছিল না। অর্থাৎ সূর্যের গামারশ্মি এখন এত তীব্র হয়ে গিয়েছে যার ফলে সেটা সমস্ত খাবারের টেস্টই নষ্ট করে দিয়েছে। আর এভাবে চলতে থাকলে কোনো খাবারই আমাদের শরীরে কাজ করবে না, এমনকি সমস্ত খাবারও নষ্ট হয়ে যাবে। এতে আমরা সূর্যের আলোতে মারা না গেলেও হয়তো একদিন আমাদেরকে না খেয়েই মরতে হবে। এদিকে মিথিও এসব কথা শুনতে পাচ্ছিল, তাই সেখানে সেই লোকের কাছে এসে বলে তাদেরকে এখন শুধুমাত্র একটি বিষয়ের উপর ফোকাস করতে হবে, সেটা হলো যেভাবেই হোক তাদেরকে এমন একটি জায়গাতে যেতে হবে যেখানে সূর্যের আলো নেই। তাই খাবারের ব্যাপারে তারা পরে চিন্তা করবে। এবারের কিছুক্ষণ পরেই আবারও রেডিওতে সিগন্যাল পাওয়া যায়, যেখানে কি কথা বলা হচ্ছিল সেটা ভালো করে বোঝা যায় না। তারা শুধুমাত্র একটি কথাই শুনতে পায়, সেটা হলো স্টারা 17। তো এতে তারা সবাই বুঝতে পারে যে রেডিওতে এখন যে কথা বলছে সে আসলে একজন অ্যাস্ট্রোনয়েট, যে কিনা স্পেস থেকে কনভারসেশন করছে। কিন্তু এটা দেখে ট্রেনজিও সহ বাকি সবাই একদমই অবাক হয়ে যায়, কারণ স্পেসে কিনা সে এখনো বেঁচে আছে। আর সেই অ্যাস্ট্রোনয়েডের কথোপকথন শুনে মনে হচ্ছিল যে সে পৃথিবীর কোনো কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলছে। এরপর তারা সবাই মিলে এখানে সিদ্ধান্ত নেয় যে তারা এখন সোজা নেটোর হেডকোয়ার্টারে যাবে, যেখান থেকে এই সমস্ত কিছু শুরু হয়েছিল। তবে এর কিছুক্ষণ পরে দেখা যায় যে প্লেনের ওয়াশরুমে গিয়ে মেথিও অজ্ঞান হয়ে গিয়েছে। আসলে তার হাতে গুলি লাগার ফলে সে যেহেতু কোনো মেডিসিনই নেয়নি, তাই এখন তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, আর তার হাত থেকে ইনফেকশন এখন পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। এখন মেথিউর এই পরিস্থিতি দেখে সেখানে যেই ডক্টর মহিলাটি ছিল সেখানে সবাইকে বলে যে যদি তারা কোনো মতে একটি হসপিটালে পৌঁছতে পারে তাহলে সেখানকার জিনিসপত্র দিয়ে সে মেথিউর অপারেশন করে দিতে পারবে। কিন্তু সেলভি এখানে অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ মেথিউকে ছাড়া তার একার পক্ষে প্লেন চালানো সম্ভব নয়। কিন্তু সেলভি এতে রাজি হতে চাইছিল না। তবে কয়েকজন যাত্রী এসে সেলভিকে বোঝায়। তারা বলে যে সবাই এখন সেলভির উপরই ভরসা করে আছে, তাই সেলভি যেন প্লেনটিকে একা চালানোর চেষ্টা করে দেখে। তাদের পুরোপুরি বিশ্বাস আছে যে সেলভি চেষ্টা করলে অবশ্যই পারবে। এদিকে তাদের হাতে এখন খুব একটা সময় ছিল না, তাই সেলভি একাই তখন প্লেনটিকে স্টার্ট করে। সেলভি আসলে বহু বছর ধরে প্লেন চালায়নি, তাই মেথিউ তাকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল সেভাবেই সে প্লেনটিকে চালাচ্ছিল। আর এখন যেহেতু মেথিউ ছিল না, তাই সেলভি তার মোবাইলের মাধ্যমে ইউটিউবে ভিডিও অন করে, আর সেই ভিডিওতে দেখানো ইনস্ট্রাকশন ফলো করে কোনোমতে সে প্লেনটিকে পরিচালনা করছিল। কিন্তু সেলভির কাছে প্লেন ল্যান্ড করানো এবং টেক অন করানোর কাজটিকে অনেক কঠিন মনে হতো। তবে সমস্ত প্যাসেঞ্জাররা সেলভিকে ভরসা দেয়। এরপর সেলভি যখনই প্লেনটিকে ল্যান্ড করাতে যায় তখন সেখানে নানা রকমের সমস্যা দেখা দেয়। প্লেনটি অল্পের জন্য ক্র্যাশ করতেই যাচ্ছিল, তবে সেলভি তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোনোমতে সবাইকে বাঁচিয়ে নেয়। এদিকে সেলভির এমন সাহসিকতায় সকলেই তাকে তালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করে। এখন বাকি কাজগুলোও তাদেরকে অনেক দ্রুত কমপ্লিট করতে হবে, তাই তারা সবাই মিলে তখন 3টি ভাগে বিভক্ত হয়ে যায়। আর তাদের 3টি গ্রুপের মধ্যে 3টি দায়িত্ব দেয়া হয়। প্রথম দলের দায়িত্ব ছিল প্লেনের মধ্যে ফুয়েল ঢোকানো এবং প্লেনের ছিদ্র অংশগুলোকে রিপেয়ার করা। আর দ্বিতীয় দলের দায়িত্ব ছিল মেথিউকে নিয়ে হসপিটালে যাওয়া। এবং তৃতীয় দল অর্থাৎ ট্রেনজিও এবং আয়াজের দায়িত্ব ছিল সোজা নেটোর সদর দপ্তরে যাওয়া। ট্রেনজিওদের দলে আবার সেই ক্লাইমেট এক্সপার্টও ছিল। এদিকে মেথিউকে নিয়ে তারা যখন কাছের একটি হসপিটালে আসে তখন তারা দেখতে পায় যে হসপিটালে অনেক মানুষ পড়ে আছে। হয়তো সূর্যের আলোর কারণে এখানে তাদের মৃত্যু হয়েছে। এতে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু তাদের গ্রুপে যে ডক্টর মহিলাটি ছিল সে এখানে সবাইকে ভরসা দেয়। সে বলে যে আমাদের এখন এসব দিকে ফোকাস করা যাবে না, আমাদেরকে এখন শুধুমাত্র আমাদের দায়িত্বের কথা মাথায় রাখতে হবে। যেভাবেই হোক মেথিউকে সুস্থ করে তুলতে হবে। এদিকে আমরা সেই অসুস্থ বাচ্চা এবং তার মাকে দেখতে পাই। বাচ্চাটির মা এখানে একটি শপে এসে তার জন্য নানা রকমের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছিল, যেমন বিভিন্ন মেডিসিন সহ খাবার এবং পানি। অন্যদিকে আমরা ট্রেনজিও টিমকে দেখতে পাই যারা কিনা নেটোর হেডকোয়ার্টারে চলে এসেছে, কিন্তু এখন এখানে কোনো মানুষই ছিল না। এবার ট্রেনজিও তাদেরকে নিয়ে কন্ট্রোল রুমে চলে যায়, আর সেখানে গিয়ে তারা সেখানকার ভিডিও ফুটেজগুলো চেক করার সিদ্ধান্ত নেয়, কারণ এতে করে হয়তো তারা সূর্যের ব্যাপারে নতুন কোনো আপডেট পেতে পারে। তো এখানে যে ক্লাইমেট এক্সপার্ট ছিল সে চারিদিকে ঘুরে ঘুরে সবকিছু বোঝার চেষ্টা করছিল। কিন্তু এদিকে ট্রেনজিও এবং আয়াজের মধ্যে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, আর এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আয়াজ এখানে ট্রেনজিওকে অনেক মারে, এমনকি ট্রেনজিও এখানে আয়াজকে এত পরিমাণ মারে যে ট্রেনজিওর মাথা থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং শুরু হয়, আর আয়াজ সেখানে পড়ে থাকে।
কিন্তু ট্রেনজিও নিজেও বুঝতে পারেনি যে এমনটা হয়ে যাবে। অন্যদিকে সেই ক্লাইমেট এক্সপার্ট একটি ভিডিও ফুটেজ খুঁজে পায়, যেটা ছিল তাদের দেশের প্রেসিডেন্ট এবং বড় বড় নেতাদের একটি মিটিংয়ের ভিডিও, যেখানে সূর্যের আলোর ব্যাপারে কথা বলা হচ্ছিল। তো এই মিটিংয়ের মাধ্যমে সে জানতে পারে যে গভর্নমেন্টের লোকেরা নাকি ইমার্জেন্সিভাবে ড্যামের নিচে একটি বাংকার তৈরি করেছে, আর অলরেডি সেখানে নাকি কয়েক লক্ষ সার্ভাইভার্সরা রয়েছে। সেই জায়গাটির নাম ছিল স্টারা 17, অর্থাৎ প্লেনের মধ্যে রেডিওতে তারা যে জায়গাটির নাম শুনেছিল। তো সেই ব্যক্তি এখানে একটি কাগজের মধ্যে এই সবকিছু লিখে নেয়, যাতে করে তারা সবাই মিলে ঠিক সেই ঠিকানাতেই চলে যেতে পারে। তবে এমন সময় তার কাছে ট্রেনজিও আসে, আর ট্রেনজিও তাকে বলে যে এখনই তাদেরকে এখান থেকে বের হতে হবে। তবে সেই ব্যক্তি এখানে ট্রেনজিওর কাছে আয়াজের কথা জানতে চায়। ট্রেনজিও তখন তাকে বলে যে সে ভুলবশত আয়াজকে মেরে ফেলেছে, তার এখন কোনো কিছুই করার নেই, তাই এখন আয়াজকে রেখেই তাদেরকে চলে যেতে হবে। ট্রেনজিও এখানে তার কাছে অনুরোধ করে যে সে যেন এই বিষয়টি প্লেনের কাউকে না জানায়, কারণ সেই কাজটি ইচ্ছে করে করেনি। আয়াজের জন্য তার নিজেরও খারাপ লাগছে। এরপর তারা দুজন মিলে তাড়াতাড়ি করে প্লেনের কাছে চলে যায়, যেখানে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। আর মিথিও এখন ট্রিটমেন্ট নিয়ে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। এদিকে আয়াজকে দেখতে না পেয়ে সবাই তার কথা জিজ্ঞাসা করছিল। ট্রেনজিও তখন তাদের সবাইকে মিথ্যে বলে। সে বলে যে আয়াজ একটি অ্যাক্সিডেন্টের কারণে মারা গিয়েছে, তাই আয়াজকে ছাড়াই তাদের বের হতে হবে। এরপর সঙ্গে সঙ্গেই তারা সবাই প্লেনে উঠে স্টারা 17 নামক জায়গাটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। মিথিও এবং সিলভি প্লেনটিকে স্টার্ট করতেই যাবে, কিন্তু ঠিক তখনই দেখা যায় যে আয়াজ প্লেনের সামনে চলে এসেছে, অর্থাৎ আয়াজ এখনও বেঁচে আছে। এরপর তারা সবাই তাড়াতাড়ি করে আয়াজকে প্লেনে উঠিয়ে নেয়। আর আয়াজের সঙ্গে ট্রেনজিও যা কিছু করেছিল সেটা সবাই জানতে পারে, তাই ট্রেনজিওকে তখন শাস্তি দেওয়ার জন্য তাকে সেখানে হ্যান্ডকাপ লাগিয়ে বন্দি করে রাখা হয়। এদিকে সিলভি এখানে ম্যাপ চেক করে সবাইকে জানায় যে যদি তারা কোনো মতে স্টারা 17 নামক জায়গাটিতে পৌঁছে যায় আর কোনোভাবে যদি বাংকারটিকে খুঁজে না পায়, তাহলে তারা আর চাইলেও সেখান থেকে অন্য কোথাও যেতে পারবে না, কারণ ততক্ষণে তাদের প্লেনের সমস্ত ফিউয়েল শেষ হয়ে যাবে। তাছাড়া সেই জায়গাতে পৌঁছানোর পর তাদের কাছে মাত্র 20 মিনিট সময় থাকবে, আর সেই 20 মিনিটের মধ্যেই তাদেরকে কোনো মতে বাংকারটিকে খুঁজে বের করতে হবে। কিন্তু তারপরও তারা সবাই তাদের মনে সাহস জুগিয়ে বেরিয়ে পড়ে স্টারা 17-এর উদ্দেশ্যে। এদিকে প্রচণ্ড রকমের ব্লিডিং হওয়ার কারণে আয়াজ অনেক অসুস্থ হয়ে যাচ্ছিল। এখানে আবার সমস্ত যাত্রীরা আয়াজকে জিজ্ঞাসা করে যে ট্রেনজিও যে তার সঙ্গে এই ধরনের একটি কাজ করেছে, তাই তারা ট্রেনজিওকে তাদের সঙ্গে করে নেবে না। কিন্তু আয়াজ এখানে সবাইকে বুঝিয়ে বলে, সে জানায় যে ট্রেনজিও এমনটা ইচ্ছে করে করেনি, বরং এখানে তারও ভুল ছিল, তাই ট্রেনজিওকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার প্রায় বেশ কিছুক্ষণ পর তারা স্টারা 17 নামক জায়গাটিতে ল্যান্ড করে। তবে বাংকারটি আসলে ঠিক কোন জায়গাতে ছিল এটা তো তারা কেউই জানত না। তো এখানে প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গেই তারা সেই জায়গাতে দুটো গাড়ি খুঁজে পায়, আর তারা সঙ্গে সঙ্গে প্ল্যান করে দুটো গ্রুপে বিভক্ত হয়ে যায়, যাতে করে এই গাড়িতে করে খুব দ্রুত তারা জায়গাটিকে খুঁজে বের করতে পারে। তো প্রথম গ্রুপের গাড়িটি ড্রাইভ করছিল সিলভি, আর দ্বিতীয় গাড়িটিকে ড্রাইভ করছিল আয়াজ। তবে আয়াজ যেহেতু এখানে অসুস্থ ছিল, তাই তাদের গাড়িটি একটি জায়গাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। কিন্তু ততক্ষণে সিলভি এবং বাকি সবাই অনেক দূরে চলে এসেছিল, আর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের সামনে একটি গেট দেখতে পায়। তাই তারা তাদের গাড়িটি নিয়ে ভেতরে প্রবেশ করে। তবে তাদের সামনে আরেকটি গেট ছিল। তো একজন যাত্রী যখন দৌড়ে সেই গেটটিকে পার হওয়ার চেষ্টা করছিল, তখন সে সঙ্গে সঙ্গে ছিটকে মাটিতে পড়ে যায়, কারণ এই গেটটির মধ্যে ইলেকট্রিসিটি রয়েছে। এখন তারা বুঝতে পারছিল না যে তারা এই গেটটি কিভাবে পার হবে। কিন্তু এমন সময় তারা সেই গেটের পাশে একটি বাটন দেখতে পায়, আর তারা বুঝতে পারে যে এই বাটনটি প্রেস করলে গেটটি খোলে। কিন্তু সমস্যা হচ্ছে বাটনটিকে একজনের চেপে ধরে রাখতে হবে। তাই ট্রেনজিও তখন এই কাজটি করতে চায়। সে জানায় যে সবার পার হওয়ার পর সে পার হবে। এরপর ট্রেনজিও যখন বাটনটিকে প্রেস করে ধরে রাখে, তখনই সেখানে সিলভি এসে ট্রেনজিওকে গেটের সঙ্গে লক করে দেয়। আর সে ট্রেনজিওকে জানায় যে তারা ট্রেনজিওকে বিশ্বাস করে না। ট্রেনজিও যদি ইচ্ছে করেই তাদেরকে শক দিয়ে মেরে ফেলে, কারণ সে তো এমনিতেই আজের সঙ্গে অনেক খারাপ একটি কাজ করেছে, তাই সকল মানুষের পার হওয়ার পর সে পার হবে, অর্থাৎ তাদের পেছনে যারা পড়ে রয়েছে তারাও পার হওয়ার শেষে ট্রেনজিও পার হবে। কিন্তু একথা শুনে ট্রেনজিও অনেক রেগে যায়, কারণ তারা কখন আসবে সেটা কেউই জানে না। এরপর ট্রেনজিওকে সেখানে রেখেই তারা সবাই মিলে ভেতরে চলে যায়। ট্রেনজিও তখন আয়াজ এবং বাকি সবার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তারা আসলেই তার হাতের হ্যান্ডকাপ খুলে দেবে। অন্যদিকে আমরা আয়াজ এবং বাকিদেরকে দেখতে পাই তারা দৌড়তে দৌড়তে আরেকটি গেটের কাছে চলে এসেছিল, যেটা ছিল এই জায়গাটিরই পেছনের গেট। তাই তারা সবাই মিলে তখন সেই গেট দিয়েই ভেতরে প্রবেশ করে। কিন্তু এদিকে বাহিরেই থেকে যায় ট্রেনজিও। অন্যদিকে তারা সবাই মিলে যখন ভেতরে প্রবেশ করে, তখন কয়েকজন মিলিটারি তাদেরকে ওয়েলকাম জানায় আর বলে যে তাদের দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই, এখানে সার্ভাইভার্সদের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে।
আর তাছাড়া এখানে তাদেরকে শুধুমাত্র 2 দিন থাকতে হবে, কারণ 2 দিন পরে সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যাবে। এদিকে তারা যেহেতু গেটের কাছ থেকে অনেক দূরে চলে এসেছে, তাই ট্রেনজিওকে নিয়ে আসতে গেলে ততক্ষণে সূর্য উঠে যাবে, যার ফলে তারা কেউই আর ট্রেনজিওকে ফিরিয়ে আনতে যায় না। এদিকে ট্রেনজিও নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ সে ব্যর্থ হয়ে নিজের কাছেই নিজে হার মেনে নেয়, আর সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। সে এখানে তার জীবনে করা সমস্ত ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়। এরপর দেখতে দেখতে সেখানে সূর্য উঠে যায়। বাকি সবাই বেঁচে গেলেও ট্রেনজিও সেখানেই মৃত্যু হয়।